লাইভটা একটু লাইভ ফেসবুক লাইভটা একটু শেয়ার করে দেবেন। শুনতে পাচ্ছেন আপনারা? একটু যদি কমেন্ট করেন খুব ভালো হয়। একটু কমেন্ট করবেন আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কি না। 23টা জেলার যারা প্রাইমারি পদপ্রার্থী, প্রাইমারি প্রভু শিক্ষক শিক্ষিকা যারা আছেন, একটু কমেন্ট করে আমার সাথে একটু সাহায্য করবেন। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটুখানি শুরু করব। খুব ছোট্ট লাইভটা হবে। হুম। দেখুন, প্রথমে 23 জেলার চাকরি প্রার্থী যারা আছেন, সেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জঙ্গলমহল, যারা চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করেছেন, প্রত্যেককে যথাযোগ্য সম্মান। আজকের এই সময়টা আমাদের কাছে ভীষণ ভীষণ অসময়, মানে সময় কিন্তু ভীষণ অসময় প্রত্যেকের কাছেই। প্রত্যেকেই জানেন লাইভ শুধু আমাদের যারা প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করেছে তারা শুধু লাইভ দেখছে না, অনেক বাবা মা লাইভ দেখছেন, অনেক যারা টেট দেবেন নতুন করে তারাও লাইভ দেখছেন, যারা নিয়োগে অংশগ্রহণ করতে পারেনি তারাও লাইভ দেখছেন, যারা কোনো কারণে নিয়োগে আসতে পারছেন না বা কোনো না কোনোভাবে যারা ইন্টারভিউ দিতে পারছে না, প্রত্যেকে লাইভ দেখছেন, মানে এর মধ্যে আছেন। তাই কমেন্ট বিভিন্ন রকম হবে, এটা দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। যে যে লক্ষ্যে আছেন সেই লক্ষ্যে অবিচল থাকুন। ধন্যবাদ। কথা যখন শোনা যাচ্ছে শুরুই করি। দেখুন, এই যে ইন্টারভিউ, প্রাইমারি শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ হয়েছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন যে 2022 সালের টেট 11ই ডিসেম্বর। সেই টেট পাসরা প্রায় 1000-4-5,000 হতে পারে। 23টা জেলার ক্যান্ডিডেটদের যে লাগাতার কর্মসূচির ফল কিন্তু এই নোটিফিকেশান 25শে সেপ্টেম্বর 2025 সালে এসেছিল। এই নোটিফিকেশান আসার ছিল না, কারণ যদি সত্যিই যদি নিয়োগের সদিচ্ছা থাকতো তাহলে হয়তো ইন্টারভিউটা হয়তো আমরা এতদিন এই মার্চ মাস শেষ হলো, এর মধ্যে হয়তো নিয়োগটা হয়ে যেত। আমরা সেটাই প্রত্যেকেই ভেবেছিলাম এবং প্রত্যেকেই কিন্তু পড়াশুনো কিন্তু চালিয়ে গেছি নিজের নিজের জায়গায়। তার মধ্যেও আন্দোলন হয়েছে, তার মধ্যেও আন্দোলন ডেকেছি। অনেকেই আসতে চায়নি বা অনেকেই আসেনি, ছোটোখাটো সব বিষয় হয়েছে। তো আমাদের একটা ভুল যে আমরা প্রত্যেকেই মানে নোটিফিকেশান পেয়ে আমরা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করেছি যে একটা ভ্যাকেন্সি আমার জন্য থাকা দরকার, যে মোটিভেশনাল কথা প্রত্যেক কোচিং সেন্টারের। তো সেইভাবে কিন্তু এটা স্বাভাবিক হওয়ারই ছিল, এটা স্বাভাবিক। এটা কাউকে দোষ দিয়েও কিছু হবে না, কারণ প্রত্যেকেই চাইবে যে প্রাথমিকের 1 to 5, প্রি প্রাইমারি থেকে 5-এর বইগুলো মুখস্থ করা আপনার। তারপর দেখা গেল বই থেকে কোশ্চেন আসছে না, বাইরে থেকে আসছে। তো সেগুলো কিন্তু প্রত্যেকেই পড়াশুনো করেছে। হয়তো কিছু ছেলে মানে ক্যান্ডিডেটরা হয়তো আন্দোলন চেয়েছিল, কিন্তু সেটা খুব কমই। তো বড় একটা ভুল আমাদের, সেটা আমরা ভালো করেই জানি, যে কর্মসূচি ধারাবাহিক রাখা। এটা আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি। আমাদের কর্মসূচি ন্যায্য অধিকারের কর্মসূচি ছিল, সেটা সরকার বুঝেছিল এবং সেটা দিতে বাধ্য হয়েছিল। শেষ পর্যন্ত আমরা সেই নোটিফিকেশন পাওয়া না পাওয়ার মতো অবস্থায় দাঁড়িয়ে আছি। আজকে আমাদের কষ্টগুলো এগুলো আলাদা করে লিখে বোঝানো যায় না। আজকে অনেকেই বিভিন্ন কমেন্ট দেখতে পাই, অনেকেই এটা হাসির রিয়াক্ট দিচ্ছেন। তো দেবে,
মানে এই যে কষ্টের, এই যে বেদনা, এই যে দুঃখ, মানে 23টা জেলার ক্যান্ডিডেট আমার সাথে, বিশেষ করে 23 জেলার ক্যান্ডিডেটের সাথে একটা কানেকশান আছে, একটা আত্মিক, একটা প্রত্যেকটা মানে যারা আমার সাথে কথা বলে, যারা প্রত্যেকজনের মধ্যে একটা আত্মিক ভালোবাসা, একটা আত্মিক টান রয়েছে মানুষের। যারা চাকরি প্রার্থী তাদের মনের ভাষা বুঝি। নোটিফিকেশান দেওয়া হলো, প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি নোটিফিকেশান আসার আগে যতবার দেখা করেছি একটাই কথা বলেছিলেন যে আমি শূন্যপদ পেলে 3 মাসের মধ্যে নিয়োগ করে দেবো। জানি না এটা কিসের কারণে, কাদের অনুমতিতে বা কি সমস্যার কারণে এই ইন্টারভিউ পুরো ডিলে করা হলো প্রথম থেকেই, এবং শেষ পর্যায়ে সেই ইন্টারভিউর যে শিডিউল ছিল সেটাও তুলে দেওয়া হলো। আমি একটা পোস্ট করেছিলাম, আপনারা যারা একটু পিছনের দিকের আমার পোস্টগুলো যারা একটু ফলো করেন, সবাই তো ম্যাক্সিমামই ফলো হয় দেখেছি, কারণ একটা পোস্টের প্রায় শুধু প্রাইমারি চাকরি প্রার্থী নয়, যারা প্রাইমারির বাইরে আছেন, 5 লক্ষ যদি একটা পোস্টের ভিউ হয় তাহলে বাইরে কেউ না কেউ তো দেখছে, সরকারি আধিকারিকরা কেউ কারো না কারো চোখে পড়ছে। যে পোস্টগুলো আমি করি হয়তো সেগুলো অনেকের কাছে স্বাভাবিক মনে হয়, কিন্তু প্রত্যেকটা পোস্টের মধ্যে কিন্তু, প্রত্যেকটা যে পোস্ট করি তার মধ্যে কিন্তু আমার মনের ভাষা, 23 জেলার চাকরি প্রার্থীদের মনের ভাষা ওটা। কি কারণে এটা ডিলে করা হলো? শিডিউল যা ছিল, কয়েকটা শিডিউল ভোটের দিনগুলোও তো ক্যান্সেল করে দেওয়া যেত, এবং যে শিডিউল দেওয়া হয়েছিল, আমি যেটা পরবর্তীকালে ওটা চিন্তা ভাবনা করে দেখলাম যে বাঁকুড়া জেলার শিডিউল তো কোনো ডেট যেটা ছিল তার মধ্যে একটা ডেট 23শে এপ্রিল হয়তো ধরা পড়েছে, কিন্তু 23শে এপ্রিল কারোর তো মানে কাউকে তো কল লেটার দেওয়া হয়নি, তো 23শে এপ্রিল বাদ দিয়েই করা যেত। এই মনের ভাষা কারা বুঝবে, মনের কষ্ট কারা বুঝবে? প্রত্যেকেই। চাকরি হলো কি হলো না সেটা বড় ব্যাপার নয়, একটা সুযোগ তো ঠিক টাইমে পাওয়া যেতে পারে। সামনে পিছনে চাপ, প্রতিবাদ করলেই বিরোধীর তকমা, ন্যায্য অধিকারের দাবি, কখনো বিধানসভা, কখনো নবান্ন, কখনো এপিসি ভবন, কখনো বিকাশ ভবন, কম কর্মসূচি করা হয়নি। আমার মনে হয় যে যত চাকরি প্রার্থী, প্রাইমারি চাকরি প্রার্থী 2017, 14, 2009, এই 2022 সালের মতো, যে অনেকে অনেক কথা বলবে, কিন্তু 2022-এর মতো যারা 22-এর চাকরি প্রার্থী, বেশ কিছুজন সক্রিয় যারা বিভিন্ন জেলার, তাদের যে সংগ্রাম এটা কিন্তু মনে থাকবে। আর আগামী দিনে যে কথা, আমি 1 মাস পরে একটা কথা লিখেছি লাইভের আগে হেডলাইনে, 1 মাস পরে কিন্তু করে দেখাতে হবে, পরিষ্কার কথা বলছি প্রত্যেকের উদ্দেশ্যে। আমরা বিশ্বাস রেখেছিলাম, আমরা বাড়িতে পড়া শুরু করেছিলাম, প্রত্যেকটা খাতা আমার পাশেই আছে, আমি লাইভটা আমি যেহেতু হাতে করছি বুঝতে পারবেন না, প্রত্যেকটা খাতা, মানে আমি একটু দেখাই, না দেখালে আপনারা বুঝতে পারবেন না, দাঁড়ান। দেখাচ্ছি। আমরা প্রত্যেকেই নিজের নিজের জায়গায় কিন্তু চেষ্টা করেছি, আমরা প্রত্যেকটা খাতায় প্রত্যেকটা ডেমো তৈরি আছে, 1 to 5, এবং ডেমো তো করাই আছে, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন, পুরো ডেমো আছে। এটা প্রত্যেকটা খাতায় কিন্তু এরকম ডেমো, প্রত্যেকটা মানে শ্রেণীভিত্তিক, একেবারে ক্লিয়ার কি করব, বোর্ডে কি আঁকবো সেটা কিন্তু একটা প্ল্যান করে তৈরি করা, কিন্তু দেখুন বোর্ডে কি আঁকবো সেগুলো কিন্তু প্রত্যেকটাই আছে। মানে প্রত্যেকেই, যেহেতু আমরা প্রায় 2.5 বছর ধরে আন্দোলন, কখনো কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গেছি, তো এই কয়েকটা মাস ভেবেছিলাম হয়তো পড়ে নিজেকে তৈরি করে নিতে হবে, পড়তেও হয়েছে। আলাদা আলাদা করে খাতা, এটা হচ্ছে ডেমনস্ট্রেশনের খাতা, এটা ডেমনস্ট্রেশন, এবং যেগুলো বিভিন্ন শিক্ষানীতি থেকে শুরু করে আলাদা আলাদা খাতা আছে বিভিন্ন জায়গায়, আমি তুলে রেখে দিয়েছি। তো এইরকম কিন্তু পড়াশুনো করতে হয়েছে প্রত্যেকটা। মানে আমার কাছে অনেকেই ভালোবাসে, এই দক্ষিণ 24 পরগনার এক ম্যাডাম, উনি প্যারা টিচার, তো উনি বললেন, বিদেশদা তুমি তো আন্দোলন করছো, তো আমি সব বইগুলো তোমাকে দেবো আমি।
তো একদিন গিয়ে বই নিয়ে আসলাম, ফুল বই নিয়ে এসেছি। তার পাশাপাশি যেগুলো বাকি ছিল সেগুলো আশেপাশে স্কুল থেকে নিয়েছি টেক্সট বুক। সেই টেক্সট বুকগুলোও কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়া শুরু করেছিলাম, ভালোই এগিয়েছিলাম। তো তারপর তো এই পরিস্থিতি দেখলাম, বিভিন্ন কোশ্চেনের যে অবস্থাগুলো, তারপর যেহেতু কম্পিটিটিভে পড়াশুনো করেছি, সেই কম্পিটিটিভের বই পড়া শুরু করলাম। তো প্রত্যেকেই কিন্তু নিজের নিজের জায়গায় চেষ্টা করেছি পড়াশুনোর জন্য, কিন্তু এইভাবে যে আমাদেরকে প্রতিশ্রুতিটা মিথ্যা হবে কি করে জানবো বলুন? যেটা হঠাৎ করেই যে এই শিডিউল তুলে নেওয়া হবে, একটা একটা দিন আমাদের কাছে কত বড় দিন, একটা একটা দিন কিভাবে যাচ্ছে এটা সেই বুঝতে পারবে যদি এই প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতির ছেলে যদি আমাদের সাথে থাকতেন, উনি বুঝতে পারতেন। আর শুধু পর্ষদ সভাপতি নয়, এটা একটা কমিটির সিদ্ধান্ত, অ্যাডহক কমিটির সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত। তাহলে নোটিফিকেশান দেওয়ার কি দরকার ছিল? নোটিফিকেশান দেওয়ার কারণেই তো ক্যান্ডিডেটগুলো আমার মতো যেরকম সবাই আমি তো সময় দিই এর পিছনে। আজকে সবাই চুপ হয়ে গেছে, কিন্তু আমার লাইভটা করার কি দরকার? আর সময় আরে 2-4টে কথা শুনতে হবে আমাকে। লাইভ করে এই অসময়ে 2-4টে কথাও শুনতে হবে, কমেন্ট শুনতে হবে, ফোন করেও অনেকে বলে। তো এগুলো কিন্তু শুনতে হচ্ছে, এগুলো সব কিছু বলা সম্ভব নয়। তো প্রত্যেকেই কিন্তু পড়াশোনায় জোর দিয়েছিলাম। আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা ছিল, আমি ইন্টারভিউ রুমে তো গেছি, মানে ইন্টারভিউয়ের ওখানে গেছি, তো যেগুলো দেখেছি, মানে চাকরি প্রার্থীর বাবা মা, অনেক চাকরি প্রার্থী আমাকে চেনেন প্রত্যেকেই যারা ইন্টারভিউ দিতে আসছে, কিন্তু অনেকেই মানে ম্যাক্সিমাম আন্দোলনে আসেনি, কর্মসূচিতে জয়েন করেননি। তারা লাইভ দেখেন, ইউটিউব দেখেন, আর এখন তো ইউটিউবে সব হয়েই যাচ্ছে। তো চোখে চোখ রেখে আমরা প্রায় 1,000-5,000 ক্যান্ডিডেট কিন্তু ছিলাম আমরা। আর তার ফলশ্রুতি হিসাবে এই নোটিফিকেশান এসছে। আমি চাকরি প্রার্থী 23 জেলার প্রত্যেক জেলার কথা বলবো। দেখুন, এই টাইমে লাইভ করাটা, এখন ভোটের বাজার, চারিদিকে ইলেকশনের ব্যাপার তৈরি হচ্ছে, আমার এটা অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, কিন্তু আমার জায়গায় আমি লড়াই, আমার জায়গা থেকে মনে হয়েছে ন্যায্য অধিকারের দাবিতে লড়াই। হয়তো কোনো দিন কী হবে জানি না, কোথায় কী হবে জানি না, কিন্তু এই লড়াই শেষ পর্যন্ত করতে হবে। আর 23 জেলার প্রত্যেক ক্যান্ডিডেটকে বলবো, যারা লাইভ দেখছেন বা দেখবেন পরবর্তীতে, প্রত্যেক বাবা মাকে বলবো, প্রত্যেক বাবা মারা অনেক লাইভ দেখেন, আমাকে বলেছেন অনেকে, যে অনেক বাবা মা আছেন, যে মায়েরা আছেন, এই হয়তো লাইভ অন করে তারা রান্না করছেন। ইন্টারভিউ গিয়ে শুনলাম এক কাকিমা বলছিলেন যে বিদেশ তোমার লাইভ এই ছেড়ে দিয়ে আমি কিন্তু রান্না করি, অন্তত 2-3 বার করে লাইভ দেখেন। তো এরকম প্রত্যেকেই অনেকেই আছেন। কেন জানেন? কারণ আমার কথাগুলো তাদের সাথে মেলে, আমার কথাগুলো তাদের দাবির সাথে মেলে। আমি 23 জেলা ক্যান্ডিডেটকে বলবো, আর 1 মাস অপেক্ষা করুন, 1 মাস 10 দিনের মতো। আমাদের যখন দেরি হয়েছে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আজকে ভোটের সময় দেখুন, যারা টিকিট পায়নি তারাও ঝামেলা করছে, আর যারা টিকিট পেয়েছে তারা কিন্তু চেষ্টা করছে জেতার। প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা কেন বাড়িতে বসে থাকবেন? আমি যেসব শিক্ষিকা, হবু শিক্ষিকা, হাউস ওয়াইফ, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনারা বাড়িতে বসে কেন দেখছেন? প্রচুর হাউস ওয়াইফ আছে যারা মানে আমাদের বেকারদের, মানে আমরা যারা এখনো মানে বিয়ে থা করেনি, বয়স পেরিয়ে যাচ্ছে, আমাদের সদানন্দা দেখছে, 40-এর কাছাকাছি বয়স, প্রত্যেক দিন একবার করে দাদা কল করেন, আমি ধরতে পারি না, শুধু একটাই কথা বলে, দাদা বাবা অসুস্থ, একটা বেসরকারি কোম্পানির কাজ করি, আমার সন্তান দরকার, আমার সন্তান বাবা বলে ডাকবে, এই কথাটা কিন্তু আমি শুনতে পাচ্ছি না। কথাগুলো হয়তো হাসি মনে হচ্ছে আপনাদের অনেকের কাছে, তার ইচ্ছে আছে কিন্তু উপায় নেই। সেই কারণে বলছি, আপনারা প্রত্যেক আমি বিশেষ করে হবু শিক্ষিকাদের বলবো যে 1 মাস 10 দিন পরে কিন্তু আমরা একটাই দাবি থাকবে। দেরি যখন করেছেন 2022 সাল থেকে, 2022 সেপ্টেম্বর মাসে আমাদের খুব সম্ভব সেপ্টেম্বর মাসে আমাদের নোটিফিকেশান এসেছিল 2017 টেটের পর, মানে 18 সাল থেকে যারা ডিএলএড করেছিল, 2018 সাল মাঝে একটু বলি যে 2017 টেট হয়েছিল, কিন্তু পরে 20-21 নাগাদ পরীক্ষা হয়, কিন্তু ওই টেটে কিন্তু শেষ যারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা হচ্ছে 17-19, তারা কিন্তু একমাত্র পরীক্ষা দিতে পেরেছিল। আর 18 সাল থেকে যারা ডিএলএড করেছিল
যে প্রাইমারি শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে সেই 18 সাল থেকে যারা ডিএলএড করেছিল তারা কিন্তু সুযোগ পেয়েছে 22 সালে এসে। এই কথাটা আমি বোঝাতে চাই প্রত্যেককে। অনেক ক্যান্ডিডেটের 22 স্টেটের বিয়ে হয়ে গেছে, সবাই চেপে গেছে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, 1 মাস 10-15 দিন পরে কিন্তু দেখা হবে যে সরকার গঠন হবে, মন্ত্রী পরিষদ গঠন হবে, তারপর কিন্তু দেখা হবে। একটাই দাবি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, পুরো বাংলার প্রাইমারি চাকরি প্রার্থীদের একটাই দাবি থাকবে যে যে কটা ক্যান্ডিডেট আছে, যদি ঝাড়খণ্ড পারে 40,000 নিয়োগ দিতে, যদি রাজস্থান পারে, যদি বিহার পারে, তাহলে প্রাইমারিতে কেন 40,000 ভ্যাকান্সি দেওয়া হবে না? আজকে 50,000 ভ্যাকান্সি চেয়েছিলাম, কি ভুল চেয়েছিলাম? আমরা দেখুন দিকে দিকে প্রাইমারি স্কুলগুলোর হাল কী হয়েছে। সেখানে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আমাদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে। আমরা যদি 50,000 ডিএলএড এবং প্রশিক্ষণ, আমাদের প্রশিক্ষণ আছে, টেট পাস থাকে, আপনাদের দিতে সমস্যা কোথায়? আমার প্রশ্ন এটাই, দিতে সমস্যা কোথায়? তাহলে ডিএলএড কলেজগুলো রাখার কি দরকার? ঘটা করে টেট নেওয়ার কি দরকার? তাহলে আমার পাশে না থাকলে কিন্তু আমি বিশ্বাস রেখেছিলাম যে আমরা পড়াশোনা করি, আমাদের নিয়োগটা দ্রুত হবে মার্চ মাসের মধ্যে, কিন্তু পর এই কাজগুলো হয়ে গেল। তারা নিজের জায়গায় গেলে বড় বড় বক্তৃতা দেবেন, সাংবাদিকদের সামনে বলবেন যা নয় তাই। মনে আছে 2023 সাল 10ই ফেব্রুয়ারি যে এবার থেকে বছরে ন্যূনতম 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। কে বলেছিলেন? বিশাল বিশাল ইমারত তৈরি করে রেখেছেন প্রাইমারি স্কুল বাঁচানোর জন্য। বড় বড় ডব্লিউবিসিএস অফিসাররা আছেন, আইপিএস অফিসাররা, ডব্লিউবিসিএস অফিসাররা আছেন, আইএস অফিসাররা, সব শিক্ষা বিভিন্ন দপ্তরে মানে সব এক্সপার্ট হয়ে বসে আছেন। আপনারা কি জানেন 2022-এর টেট কত বছর পর টেট হয়েছিল? সেই টেট রেজাল্ট পাবলিশ করা হলো 2023-এর 10ই ফেব্রুয়ারি। তখন জানানো হয়েছিল বছরে 2বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না। তাহলে সে 2022-এর টেট আজকে 26 সাল এসে গেল, আমাদের জীবন যৌবন নেই। হলো না হলো সুযোগ তো পেতে পারি। প্রত্যেক বছর যদি নিয়োগ হতো 10,000 করে, তাহলে কি কেউ বসে থাকতো? আর যারা টেট দেবে যারা, তারাও তো টেনশানে আছে। যারা প্রশিক্ষণ নিয়েছে, বাবা মায়ের গহনা, বাড়ির ছাগল গরুটা বিক্রি করে যারা ডিএলএড প্রশিক্ষণ নিয়েছে, তারাও তো টেট দিতে পারছে না, কারণ ধারাবাহিকতা নেই। পর প্রশিক্ষণ নিচ্ছে কলেজে গিয়ে। এই অচল অবস্থাটা কেন তৈরি হবে? প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, 1 মাস 10-15 দিন পর ভেঙে আপনারা প্রত্যেকে, সবচেয়ে বড় কথা বলি, আপনারা ক্যান্ডিডেট যারা আছেন, আপনারা এক শ্রেণী মানে ম্যাক্সিমাম শ্রেণী যারা আছেন, তারা হচ্ছে শুধুমাত্র দেখার জন্য। ন্যায্য অধিকারের দাবিতে কেন পথে নামতে পারবেন না? কত প্রতিবন্ধী ক্যান্ডিডেটরা পথে নেমে আসছে আপনারা জানেন। প্রতিবন্ধী ক্যান্ডিডেট যারা আছে দূর জেলায়, তাদেরকে আমরা সামনে আনি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য, সহানুভূতি আদায় করার জন্য। কিন্তু এবার আর সহানুভূতি আদায় না, এবার কথা বলো, দাও, তারপর এখান থেকে উঠব। আপনারা 23টা জেলার ক্যান্ডিডেটরা তৈরি থাকুন। এই 18-19 মিনিট করে ইন্টারভিউ দিচ্ছে, 18-19 মিনিট করে ইন্টারভিউ পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি হয়েছে? কথা বললে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত হিংসা। কোথাও রয়েছে 20 মিনিট করে ইন্টারভিউ দেয়া, 4টে ডেমো? কোথায় আছে 4টে ডেমো? হতে পারে এক্সপার্টরা চাইলে ধরতে পারেন, কিন্তু 2014 টেটের ক্ষেত্রে হয়নি কেন? 2016 যে রিক্রুটমেন্ট হলো, 2022-এর রিক্রুটমেন্টে হয়নি কেন? 2019-20 যখন করোনা পিরিয়ড, তখন স্কুল বন্ধ চারিদিকে, সেই সময় 16,500 রাতারাতি নিয়োগ করা হলো বিহার ভোটের সময়। কেন সেই নিয়োগ ইন্টারভিউগুলো এত টাইম হয়নি? তাহলে এক্সপার্টরা কি ভুল ছিল তখন? কথা বলবো, প্রত্যেকটা কথা পদে পদে বলবো, আর এবার সামনাসামনি বলা হবে। আর আবেদন নিবেদন নয়, আমাদের ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে। এই 50,000 ভ্যাকান্সি দিতে হবে, পরিষ্কার কথা। 58,000 ফর্ম ফিল আপ, 50,000 ভ্যাকান্সি দিতে হবে। এটা ন্যায্য অধিকার, এটা ন্যায্য দাবি। প্রত্যেকের উদ্দেশ্যে আমি এটা বলছি। আমরা কোনো সরকারের পক্ষে নয়, কোনো সরকারের বিপক্ষে নয়, কোনো বিরোধীর পক্ষে নয়, কোনো বিরোধীর বিপক্ষে নয়। আমরা পশ্চিমবঙ্গের প্রাইমারি চাকরি প্রার্থী, আমাদের কোনো রং নেই। আমাদের লাইভে বিভ্রান্ত ছড়ায় না।
আজকে যদি সত্যিই চাকরি প্রার্থীরা মেজরিটি হতো তাহলে হয়তো আজকে নিয়োগটা হয়ে যেত। আর আজকে আপনারা দেখেছেন পুলিশ থেকে শুরু করে যারা গ্রুপ সি গ্রুপ ডি দেখেছেন, এই পরীক্ষাগুলো নর্মালি হয়। পুলিশ হলো কি? হয়নি। এসএসসি হলো কি? চলছে। 9-10 চলছে, সব নোটিফিকেশান দেয়া। কিন্তু আমাদেরটা হয়েছিল, তার কারণ হচ্ছে প্রত্যেকে বুঝেছিল যে এই 2022 সালে টেট পাস ডিএলএড যারা আছে তারা চারিদিকে স্বতঃস্ফূর্ত হয়ে গেছে, তাদের স্বতঃস্ফূর্ততায় এসে গেছে, তাদের সঙ্গবদ্ধতা এসে গেছে। আজকে মুখ্যমন্ত্রী যেখানে বক্তৃতা দিচ্ছেন সেখানে দাঁড়িয়ে প্ল্যাকার্ড তুলছেন, শিক্ষামন্ত্রী যেখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন, বারাসাতের অনুষ্ঠানে সেখানে আটকে দিচ্ছেন গাড়ি। সকল ডিআইবি আইবি তথ্য দেওয়া দিলেন যে এরা সঙ্গবদ্ধ চারিদিকে, সামনের দিনে যেখানে যাবেন সেখানে এরা চোখ পৌঁছে যাবে, তাই নোটিফিকেশানটা দিয়ে আটকে দেওয়া হলো। আর যে পরিকল্পনায় আটকে দেওয়া হলো সেটা আমরা বুঝতেই পারলাম বর্তমানে। এখন বুঝতে পারছি আপনারা, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। ভাবতে পারছেন 2025 সাল সেপ্টেম্বর মাস আমি হিসেব করছিলাম, লাইভ দেখছে প্রসেন, লাইভ দেখছে অতনু। এই অতনু আমাদের ছোট্ট ভাই মাদুলির ব্যবসা করতো, বাঁকুড়াতে বাড়ি, বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে বাড়ি, মাদুলির ব্যবসা করতো। মাদুলি যেটা হয়, তো এখন তো মাদুলি উঠে গেছে, মানে এখন মেশিনে হচ্ছে, ও হাতেই তৈরি করতো। তো সেই ব্যবসা চলে গেছে। একটা ছেলে সে বাইরে এখন একটা কোম্পানিতে কাজ করে। আগের দিন কি হলো, টেনশানে চিন্তা ভাবনায় এত পরিমাণ পেটের যন্ত্রণা শুরু হলো, তার হসপিটালে ভর্তি হলো, আইসিইউতে চলে গেছিল। ও বাবা আমাকে কল করলো, আমাদের বাবা, যে বিদেশ তুমি একটু আমার অতনু কি হবে, অতনু তো এত বমি পায়খানা করতে করতে তো সে একেবারে আইসিইউতে চলে গেল। অতনু আজ লাইভ দেখছে, তারপর হয়তো কথা বলা হয়নি। এগুলো কেন? এগুলো টেনশানে হয়। বয়স প্রায় 35-36-এর গায়ে। দেখেছি একবার অতনু বন্দ্যোপাধ্যায়, ব্রাহ্মণ ভাই, পুজোর সময় কলকাতায় পুজো করেন। তো আমি দেখতাম যখন 2022-23 নাগাদ, যখন বিএড, যেদিন বিএডের রায়টা হয়েছিল, বিএড বাতিল হয়েছিল খুব সময় 11ই ফেব্রুয়ারি বা এরকম জাতীয় একটা দিন, তখন প্রথম আমরা আন্দোলন করতাম। অতনু ও একটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতো একা একা। আমি, অতনু কী ব্যাপার, তোমার বাড়ি কোথায়? তখন নাম জানতাম না। তা বললো বিদেশ দা, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে, আমি কোনো গ্রুপে ছিলাম না, আমি তোমার কথা শুনে চলে এসেছি। ভাবতে পারছেন? সেই 2023 সাল গেল, 24 সাল গেল, 25 সাল গেল, 26 সাল। মানুষগুলোর মুখের পরিবর্তনগুলো প্রত্যেকে লক্ষ্য করবেন, তো প্রত্যেকের মুখের পরিবর্তনগুলো লক্ষ্য করবেন। এগুলো বলে বোঝানো যাবে না। এইগুলো যারা ফিল করবে, সবাই ফিল করতে পারে না, কিন্তু আমি মন থেকে ফিল করি। কেন লাইভের কী দরকার ছিল? লাইভটা করলাম, লাইভ তো না করলে হতো, কেউ তো লাইভ করে না। আমি অসময়ে আছি বন্ধু, কথা দিতে হবে, ঠিক কথা দিতে হবে। নতুন মন্ত্রী পরিষদ যা হবে, মন্ত্রী ক্যাবিনেট তৈরি হবে, আমরা আমাদের দাবি কিন্তু আরও জোরালো পর্যায়ে নিয়ে যাব। ইন্টারভিউ নোটিফিকেশান দিলেও কিন্তু রাজপথের একটাই দাবি থাকবে, 50,000 ভ্যাকেন্সি। গরিব রাজ্য বিহারে টেট পাস নেই, আর বিহারে পরিষ্কার করে দিয়েছে সব। যাও স্কুলে, যাও স্কুলে পড়াও। প্রত্যেকের উদ্দেশ্যে বলছে, আন্দোলন নিয়ে যারা কথা বলছে, দেখুন আমার লাইভ অনেক মানুষ দেখেন, ভালো মন্দ অনেক মানুষ দেখেন, বিরোধী সরকারি সবাই দেখেন। বিধানসভা অভিযানে গেছিলাম আমরা, ধর্মতলায় নেমে আমরা সবাই ছুটতে ধর্মতলায় নেমে কিভাবে কে ছেলে কে মেয়ে নয়, প্রত্যেকে ছুটতে শুরু করেছি আমরা। আইবিএসবি বিভ্রান্ত, তারাই জানে না আমরা কোথায় যাব। ধর্মতলায় নেমে রাসমণির ওখান থেকে ছুটতে ওদিকে আপনার হচ্ছে ইডেন গার্ডেন থেকে শুরু করে, মানে আপনার হচ্ছে আকাশবাণীর সামনে থেকে কোর্টের মধ্যে মেন গেটে, বিধানসভার মেন গেটে চলে গেছিলাম। একদম স্বতঃস্ফূর্ত
ন্যায্য অধিকারের আন্দোলন। যেদিকে পুলিশ বাস নিয়ে যায় সেই বাসের সামনে সবাই আটকে যায়। কত দূর আমার গায়ে কিন্তু গায়ে শিওর এক কেমন একটা হচ্ছে, মানে এই ওই দিনের কথা ভেবে। পুলিশ নিতে পারছে না, পুলিশ বের করতে পারছে না, মাইকে বারে বারে বলছেন। এদিকে বাসে যখন তোলা হলো, বাসের যে চাবি থাকে সে চাবিকে তুলে নিয়েছে, বাস আর নিয়ে যেতে পারে না। লড়াইটা হবে এই পর্যায়ে। কি করবে? কিছু হারানোর নেই। আর কি হলো, সেখান থেকে আবার 10-15 জন চলে যাওয়া হলো শিক্ষামন্ত্রীর বাড়িতে সন্ধ্যাবেলায়, যে আপনি কেন বললেন যে 50,000 দাবি খাইয়ে দেওয়া হচ্ছে। সন্ধ্যাবেলা 15 জন আমরা গেছিলাম মাননীয় শিক্ষামন্ত্রীর বাড়িতে। আমরা বলছি প্রত্যেককে সম্মান দিই। শিক্ষামন্ত্রীর বাড়িতে সন্ধ্যাবেলা গেলাম, IPS অফিসার ওখানে ভর্তি, সবাই এসে আটকে দিলেন যে আপনারা কি করছেন, আন্দোলন করলেন, আবার এখানে চলে এসছেন। সেখানেও কিন্তু কর্মসূচি হলো, একই দিনে 2টো কর্মসূচি। তারপরে কি হলো, বারাসাত আন্দোলন, সে ঐতিহাসিক আন্দোলন। প্রচুর ছেলেমেয়েরা মার খেয়েছে, প্রচুর ছেলেমেয়েরা পুলিশের লাঠি, এরকম লাঠি দিয়ে এরকম করেছে, লাঠি দিয়ে। আমি শুনেছি, আমি যেতে পারিনি, আমাকে যেতে দেওয়া হয়নি। তারপরে নোটিফিকেশন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছে, প্রত্যেক 23 জেলার উদ্দেশ্যে বলছি। ছোট্ট ছোট্ট গ্রুপ খুলেছেন, কেউ SC, কেউ EWS, কেউ OBC A, কেউ OBC B, কেউ জেনারেল। যার যেটা সুবিধা সে আলাদা আলাদা গ্রুপ খুলেছেন। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবার সাথে সাথে আমি যারা কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টারে প্রত্যেক স্যার ম্যাডামদের আমি পরিষ্কার জানাবো যে আপনারা প্রত্যেকের কিন্তু কোচিং সেন্টারটাই কিন্তু একমাত্র তারাই কিন্তু লাভবান হয়েছে। একদম লাইভেই বলছি, অনেক ক্যান্ডিডেটকে কিন্তু আসতে দেওয়া হয়নি একটা ভ্যাকান্সির মোটিভেশনাল কথা শুনে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, সসম্মানে বলবো যে নেক্সট দিন যখন কর্মসূচির ডাক দেওয়া হবে 23টা জেলায়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, জঙ্গলমহল, প্রত্যেক কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। প্রত্যেক কোচিং সেন্টার বন্ধ রাখতে, আর যারা কোচিং সেন্টার বন্ধ রাখবে না সেই কোচিং সেন্টার বয়কট করুন। বিহারের স্যারেরা যদি পথে নামতে পারে সাধারণ চাকরি প্রার্থীদের স্বার্থে, তাহলে পশ্চিমবঙ্গের যারা প্রাইমারি কোচিং সেন্টার খুলে রেখেছেন, যাদের হাজার হাজার চাকরি প্রার্থীরা যুক্ত হয়েছেন, তারা কেন পথে নামতে পারবে না? কেন পথে নামতে পারবে না? শুধু কয়েকটা নোটস দিলাম, কয়েকটা ডেমনস্ট্রেশন দেখিয়ে দিলাম, আর ফেসবুক ইউটিউবে আমি ভিডিও চালিয়ে দিলাম, যোগাযোগের নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করুন, ভর্তি হন। 13,421টা ভ্যাকান্সি, 58,000 ফর্ম ফিল আপ, এটা প্রত্যেকেই জানি আমরা। আর 23 জেলা যারা চাকরি প্রার্থী আছে প্রত্যেককে বলছি, আপনারা নিজের কথা নিজে বুঝুন, আপনারা নিজে বুঝুন। শুধুমাত্র কোচিং সেন্টার ভিত্তিক, কোচিং সেন্টার ছাড়া হবে না, এই চিন্তা ভাবনাগুলো একটু পরিত্যাগ করুন। আমি সবাইকে বলছি না, কিছু কিছু কোচিং সেন্টার আছে, তারা আমি দেখেছি আন্দোলনের দিনেও সেই কোচিং সেন্টারে কিন্তু চালানো হয়েছে, কোচিং সেন্টার চলছে, বন্ধ করে রাখা হয়নি। আজকে প্রত্যেকে বুঝতে পারছেন, প্রত্যেকে কোচিং সেন্টারে যাওয়া বন্ধ করে দিয়েছেন। ঠিক ঠিক অনেকেই ভেবেই নিয়েছিলেন কোচিং সেন্টারে ফার্স্ট সকালে টিফিন করে নিয়ে বেরিয়ে যেতেন। আমি দেখেছি টিফিন করে বিভিন্ন ফলমূল কেটে শুকনো এবং চাউমিন করে নিয়ে একেবারে সকাল সকাল উঠে ব্যাগ ঘাড়ে করে পুরো চাকরি প্রার্থী নয়, পুরো ম্যাডামের মতো গুছিয়ে নিয়ে জলের বোতল, 2-3টে জলের বোতল নিয়ে কোচিং সেন্টারে বেরিয়ে যেতেন। গিয়ে সারাদিন পড়াশুনো করতেন। পড়াশুনো মানে ডেমনস্ট্রেশন। তারপর যখন দেখলেও ডেমনস্ট্রেশন আর নিজের মতো হচ্ছে না, তখন অনেকে কোচিং সেন্টার ছেড়ে দিল, অনেকে বাড়িতে পড়লো। আমি এই উদ্দেশ্যেই বলছি, কোনো কোচিং সেন্টার খারাপ নয়, কাউকে ছোট করার জন্যও বলছি না, কিন্তু শুধুমাত্র ইউটিউবে ফেসবুকে কথা না বলে এই কর্মসূচিতে আসুন। অনেকেই আসেন কোচিং সেন্টার, আমি দেখেছি। শুধুমাত্র এই চাকরি প্রার্থীদের
খবর নিয়ে, চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে, ইউটিউব নিয়ে, এইগুলো নিয়ে মেতে থাকবেন না। শুধু কোচিং সেন্টার ভিত্তিক ব্যবসার চোখে দেখবেন না, প্রত্যেকের বলছি। আমার কথায় যে কোনো পোস্টে হয়তো কিছু শ্রেণী বিরোধিতা করে, ম্যাক্সিমাম শ্রেণী সাপোর্ট করে, এটা থাকবে। আমার কথা বিভিন্ন গ্রুপে গিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি করবে, অনেক কোচিং সেন্টারে স্যারেরা রাগ করবেন, কিন্তু বাস্তবিকই ভেবে দেখুন তো, যদি প্রত্যেক কোচিং সেন্টারে যদি 500, 700, 1000 জন করে ভর্তি হয়, যদি মাস্টার বলে দেন যে তোমরা কিন্তু এই কর্মসূচিতে যাবে, এই দিন আমার বন্ধ থাকবে, এটা ন্যায্য অধিকারের দাবির কর্মসূচি, আমার কোচিং সেন্টার বন্ধ থাকবে, তোমরা কেউ কিন্তু আসবে না, আর প্রত্যেককেই কিন্তু আমি জিজ্ঞাসা করবো তোমরা যাচ্ছ কি না। কেউ কি বাড়িতে বসে থাকবে? সেই জায়গাটা কি তৈরি হতে পারে না? আমরা প্রত্যেকেই তো বুঝতে পারছি। কেন 13,421টি ভ্যাকান্সি দেওয়ার পর সবাই থেমে গেল? আমি তো একটা মিছিল করে দেখতে চাইছিলাম যে ক্যান্ডিডেটদের মনের ভাব আসতে পারে কিনা। গ্রুপে মেসেজ করলে সেই গ্রুপের মেসেজ, 23টা জেলার গ্রুপে আমি আছি, একটা ভেরিফাইড একটা নন ভেরিফাইড গ্রুপে, রিপ্লাই নেই, মেসেজ দেখছেও না। মেসেজ করার পর তো হোয়াটসঅ্যাপে একটা অপশান আছে যে মেসেজ আপনি করার পর সেই মেসেজটা কতজন দেখছে বা কতজনের রেসপন্স করছে সেটা কিন্তু দেখা যায়। কিন্তু দেখলাম নোটিফিকেশান আসার পর কেউ আর সিন করছে না, সবাই ওই পড়াশুনো করছে। এটা স্বাভাবিক। আমরা ভেবেছিলাম যে এটা এই মাসের মধ্যে হয়তো নিয়োগ হয়ে যাবে, কিন্তু এটা উল্টোটাই হলো। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, 1 মাস লাইভ আর দীর্ঘায়িত করবো না, বেজে 9টা। বাবা মা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা হাউস ওয়াইফ আছে, যারা হবু শিক্ষিকা আছে, যারা, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি 1 মাস 10-15 দিন, তারপরে কিন্তু প্রত্যেককে আসতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট আছে যারা, মানে এমন ক্যান্ডিডেট নেই যে আমাদের মানে এই লাইভ দেখেন না বা চেনেন না বা সংবাদ রাখেন না। আজকে ইন্টারভিউ দিতে সবাই আসছেন, আজকে সবাই জেনে গেছেন ইন্টারভিউ বন্ধ হয়ে গেছে, কিন্তু রাজপথের লড়াইয়ে কিন্তু সেইভাবে স্বতঃস্ফূর্ততা দেখা যায় না। আর যে কথাটা আমি বলছিলাম, ভুলে গেছি কথাটা। যাই হোক, প্রত্যেকের উদ্দেশ্যে একটাই বলবো যে আমাদের 50,000 ভ্যাকেন্সি দরকার। সরকার গঠন হওয়ার পর এই দাবিটা থাকবে, আর এই দাবি না মানা পর্যন্ত কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কিন্তু নড়ব না। ন্যায্য অধিকারের লড়াই। আজকে দেখুন তো, এই 1 মাস, এই 1-1.5 মাস যারা টিকিট পেয়েছে, বিভিন্ন দলের যারা লড়ছেন, তারা তো সবাই চাইবেন জেতার জন্য। আজকের এই 1-1.5 মাস তারা কি পরিশ্রম করছে আপনারা ভেবে দেখুন তো। রাজনীতির বাইরে কিন্তু আমরা কেউই নয়। আপনারা দেখুন না, তাদের আলাদা করে শিডিউল থাকে প্রত্যেক দিনে, তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজে জেতার জন্য, প্রত্যেকেই। তো তারা কিন্তু 1 মাস 8টা, 9টা, 10টা, 12টা, তারা কিন্তু মানে অনবরত, রাত্রে তাদের ঘুম নেই, রাতে কোনো মতে ঘুমিয়ে আবার ভোরবেলা উঠছে প্রচারে জেতার জন্য। তাহলে আমরা জেতার জন্য কেন যেতে পারবো না? আমরা জেতার জন্য কেন যেতে পারবো না? 23 জেলা ক্যান্ডিডেটদের কাছে আমার এই বার্তা, প্রত্যেকের উদ্দেশ্যে বলছে, ভুল হয়েছে, আমরা ভুল নয়, এটা পড়াশুনোর মধ্যে আমরা সবাই ঢুকে গেছিলাম। কে কি, কোনো অ্যাডমিন নয় এখানে, কোনো অ্যাডমিন নয়, কোনো ঐক্য মঞ্চ নয়, কোনো আদার্স গ্রুপ নয়। এই লড়াই হবে সম্পূর্ণ বঞ্চিত চাকরি প্রার্থী, পুরো 23টা জেলার প্রাইমারি চাকরি প্রার্থী, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে শুরু করে আমাদের সুন্দরবন, জঙ্গলমহল, ঝাড়গ্রাম, এগুলো শুরু করে প্রত্যেক ক্যান্ডিডেটকে বলবো, এপিসি ভবনের যে লাস্ট মুভমেন্ট আমরা করেছিলাম, সেই এপিসি ভবনের মতো কিন্তু হবে। 50,000 ভ্যাকান্সির দাবি রাখতে হবে। তাহলে যারা ইন্টারভিউ দিয়েছেন, ভালো হোক খারাপ হোক, প্রত্যেকে কিন্তু চাকরি পাবেন। আমাদের দাবি থাকবে প্রত্যেককে বের করুন, কারণ একটা নিয়োগ করতে গেলে প্রায় 2018 সাল থেকে অপেক্ষা করে আছে অনেকে। তাহলে এত বছর অপেক্ষা করার পর, আরও পাস করার পর প্রায় 3.5-4 বছর পেরিয়ে গেল। এই দাবিটা কিন্তু শুধু লাইভ দেখে ভুলে যাবেন না, শুধু লাইভ দেখে হারিয়ে যাবেন না, শুধু কোচিং সেন্টারের মোটিভেশনাল কথা শুনে হারিয়ে যাবেন না। অনেক ভিডিও সামনে আসে, মোটিভেট কথা সামনে আসে, সেই সব স্যারদের কিন্তু রাজপথে দেখতে পাই না, আমরা রাজপথে দেখতে পাই না। পরিষ্কার কথা বলছি। আজকে বিহারের কামাল স্যার যদি পারে, পশ্চিমবঙ্গের স্যারেরা কেন পারবেন না? তারা কি শুধু ইউটিউব আর ফেসবুকে দেখবো?
তারা কেন, তারা সামনে না থাকুক, পিছনে তো 1000 মানে ক্যান্ডিডেট স্টুডেন্টদের নিয়ে আসতে পারে। চল আমি যাব, আমি হয়তো সামনে ফেস করতে পারবো না, তোরা যাবি, চল আমি শিয়ালদায় বসে থাকবো, চল একসাথে। এইগুলো কেন স্যারেরা বলেন না? আমার কথাগুলো ভুল হলে বলবেন আপনারা। যার স্বার্থে আঘাত লাগবে সে তখন বিরোধিতা করবে। আমি চোখে চোখ রেখে বলছি, আমি ব্যক্তিগতভাবে কোনো কোচিং সেন্টারে যাইনি, আমি টেট পড়ার ক্ষেত্রেও যাইনি, ইন্টারভিউর ক্ষেত্রেও আপাতত যাইনি। শিয়ালদায় কোচিং সেন্টার, সেখানে জায়গা হচ্ছে না। বিভিন্ন মুর্শিদাবাদ কোচিং সেন্টার, সেখানে জায়গা হচ্ছে না, ক্যান্ডিডেট সব উঠোনে এসে বসছে, তারা মাঠে এসে বসছে, জায়গা পাচ্ছে না। এই ক্যান্ডিডেটগুলো যদি বলা হয় 2000 ক্যান্ডিডেট থাকলে যে চল তোরা যাবি আমার সাথে, মাস্টারমশাই যদি বলেন যে চল যাবি শিয়ালদায়, আমি বসে থাকবো, তোরা চলে যাবি, তোরা যতক্ষণ না আসবি এক জায়গায় তোদেরকে নিয়ে আবার চলে আসবো, তাহলে বাড়ির বাবা মা, হাউস ওয়াইফ যারা আছেন, তাদের স্বামী, তারাও কিন্তু পাঠাতে সুবিধা, যে টিউশন স্যার যাচ্ছেন পাশে, যখন কোনো অসুবিধা নেই। এই জায়গাটা কেন তৈরি হলো না? আপনারা ভাবুন। আমার কথা কারোর যদি গায়ে লেগে থাকবে সে কিন্তু বিরোধিতা করবে, কিন্তু কথাটা কিন্তু বাস্তব কি অবাস্তব কথাটা আপনারা ভাববেন। পরিবর্তন আমরা আনতে পারি। এই 13,421 ভ্যাকান্সি থেকে 40,000 ভ্যাকান্সি হতে পারে, আপনারা জানেন। কে ইন্টারভিউ ভালো দিল খারাপ দিল নয়, প্রত্যেকেরই প্রশিক্ষণ আছে 2 বছরের, প্রত্যেকে এনসিটির গাইডলাইন মেনে টেট কোয়ালিফাইড। আর কি দরকার একটা প্রাইমারির শিক্ষক শিক্ষিকা হতে, আর কি দরকার? ইন্টারভিউ 19-এর নামটা ধরা হচ্ছে, ইন্টারভিউ বানান লিখতে দেওয়া হচ্ছে, 5খানা করে ডেমো হচ্ছে। এগুলো তখনই হবে না যখন ভ্যাকান্সি বৃদ্ধি পাবে। যারা ইন্টারভিউ দিয়েছেন তারা থাকুন, কিন্তু বসে থাকবেন না। আপনি কম পেলেও বেরিয়ে যাবেন যদি ভ্যাকান্সি বেশি থাকে, কারোর অঙ্ক কষতে হবে না, বারে বারে ইউটিউব দেখে কাট আপ কত যাবে এটা ভাবতে হবে না, প্রত্যেকেরই চাকরি হবে। এই জনবল, এটা একটা বিশাল কিছু। এই ন্যায্য অধিকারের দাবিতে যে কোনো সরকারের কাছ থেকে ছিনিয়ে আনা যায়, আর আমরা এনেওছি নোটিফিকেশান, আর এটা জোরের সত্ত্বে নোটিফিকেশান, আপনারা বুঝতেই পাচ্ছেন। তা না হলে নিয়োগ আজও হয়ে যেত। আমার মাথার যন্ত্রণা করছে, আর বলতে পারছি না, একইভাবে চেঁচিয়ে যাচ্ছি। প্রত্যেকের উদ্দেশ্যে আমার কথা, মনে মনে ভেবে রাখুন যে এবারে যাচ্ছি। প্রত্যেক 23 জেলার ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি, আমি সামনে থাকব ন্যায্য অধিকারের দাবিতে। আবারও বলছি, কোনো ঐক্যমঞ্চ, কোনো মানে অন্যান্য গ্রুপ, কেউই কিন্তু এই প্রাইমারি নিয়ে কথা বলার কিন্তু কেউ নেই। আমি কথা শুনি, 23 জেলার ক্যান্ডিডেটদের নানান কথা শুনি, নানান গ্রুপের নানান কথা শুনি, তবুও কিন্তু এই মাঠ ছেড়ে অসময়ে কিন্তু পালায়নি। লাইভটা করে দিলাম, আর লাইভটা মাঝে মাঝে করব, আপডেট দেব, বিভিন্ন আপডেট দেব। শুধু চাকরি প্রার্থী নয়, অনেকেই দেখেন এই মাঠ ছেড়ে পালাচ্ছি না। যখন অনেক কিছু যখন হারিয়েছি আমরা, বয়সটা, মানুষের জীবনে বয়সটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। এই বয়স তো আর আসবে না, সময় তো ফিরবে না, তবুও শেষ দেখে ছাড়বো, শেষ দেখে ছাড়বো। এই প্রাইমারি শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ, কাদের জন্য এটা? কাদের জন্য আপনারা বলুন? কাদের জন্য, কাদের কল্যাণের জন্য তৈরি করা? আমাদের নিয়ে ছেলে খেলা, এই মধ্য নিম্নবিত্ত ঘরের সন্তানদের নিয়ে ছেলে খেলা, তাদের লাইফ নিয়ে ছেলে খেলা, তাদের স্বপ্ন নিয়ে ছেলে খেলা, তাদের পরিকল্পনা নিয়ে ছেলে খেলা, তাদের ইন্টারভিউয়ের প্রশ্ন নিয়ে ছেলে খেলা। প্রত্যেকের বাবা মা কিন্তু ভালো নেই। এরা কারা? যারা ইন্টারভিউ দিচ্ছে সব মধ্য নিম্নবিত্ত ঘরের সন্তান। কারোর বাবা এমএলএ নয়, কারোর বাবা এমপি নয়, কারোর বাবা মন্ত্রী নয়, কারোর বাবা
আইপিএস আইএস অফিসার নয়, সব সাধারণ ঘরের সন্তানরা এই প্রাইমারি পদপ্রার্থী, শিক্ষক পদপ্রার্থীর হয়ে অ্যাপ্লিকেশন করেছে, তারা প্রশিক্ষণ নিয়েছে, তারা টেট পাস করেছে রাতের পর রাত, দিনের পর দিন পড়াশুনো করে। খেলা হচ্ছে, খেলা হচ্ছে। বছরে ন্যূনতম 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। হ্যাঁ, বছরে 2বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে। দেখুন, আমার এই কথা শুনে হয়তো আজ আছে, আমি হঠাৎ করে নাও থাকতে পারি, এটা হতে পারে। কিন্তু একটা শ্রেণীর মানুষের কাছে কিন্তু এই নামটা থাকবে। বছরে ন্যূনতম 2বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না। আর চাকরি দেওয়ার সময় টেট পাস একটা সূচক মাত্র। খেলা হচ্ছে চাকরি প্রার্থীদের নিয়ে, প্রাইমারি চাকরি প্রার্থী। ন্যায্য অধিকারের দাবি আমাদের, ন্যায্য অধিকার। আর 13,421 ভ্যাকান্সি ভিক্ষা আমাদের। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, কোনো অ্যাডমিন নয়। কে অ্যাডমিন, কে কোথাকার অ্যাডমিন সেটা ফ্যাক্টর নয়, কে কোথাকার নেতা সেটা ফ্যাক্টর নয়। অসময়ে যখন লাইভ করেছি, যখন ডাকবো প্রত্যেককেই কিন্তু রাজপথে আসতে হবে। একটা দিন যাচ্ছে মানসিক অস্বস্তি, মানসিক ডিপ্রেশনে একটা দিন পার করে দিচ্ছি। আর সাথে বাবা মা, প্রত্যেকের বাবা মা। আজকে বাবা মাকে কি দিতে পারছেন? আপনারা যারা বাইরে থাকেন, আমরা যারা বাইরে এসেছি, যারা পড়াশোনার কারণে, বাবা মারা ভেবেই নিয়েছিল যে মেসে থাকিস, বাইরে থাকিস, হয়তো চাকরি ভালো কিছু হবে। এখন বাবা মারা ভেবেই নিয়েছে, দেখ পাশের ছেলেটা তামিলনাড়ু, কেরালা, ব্যাঙ্গালোরে কাজ করে সে কিন্তু 3 তলা বাড়ি করেছে, সে বিয়ে করেছে, তার ছেলে কিন্তু হাই স্কুলে পড়ছে। আমার একটা বন্ধু বলছিলেন যে বিদেশদা কথাগুলো কিন্তু এটাই, যারা তামিলনাড়ু কাজ করতো, যারা ব্যাঙ্গালোর, কেরালায় কাজ করতো, তারা কিন্তু অনেক এগিয়ে গেছে আমাদের থেকে। কিন্তু আমাদের এই মূল্যবান সময়গুলো শুধু অপেক্ষায় কাটছে। শুধু এটা কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থীর ক্ষেত্রে, ম্যাক্সিমাম চাকরি প্রার্থীর ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছে, নিজের জন্য আসবেন, নিজের জন্য আসবেন। আজকে ভোটে যারা দাঁড়িয়ে তারা জেতার জন্য মরিয়া চেষ্টা করছেন। কেউ রান্না করে দিচ্ছেন, কেউ রুটি তৈরি করে দিচ্ছেন, কেউ খাইয়ে দিচ্ছেন, কেউ দাড়ি কেটে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা, দাড়ি কাটছেন, রুটি বেলে দিচ্ছেন, ভাত রান্না করে দিচ্ছেন, হঠাৎ করে কেউ পড়ে গেলে তাকে ধরে তুলে দিচ্ছেন। হ্যাঁ, কেউ বসে মাটিতে বসে খাচ্ছেন। হ্যাঁ, মাটিতে বসে খেতেই হবে। কেউ হচ্ছে মানে একদম ছুটে গিয়ে মাঠে যারা কাজ করছে তাদের সাথে গিয়ে ধান দেখছেন, তারা কেউ সরিষা চাষ করছে, সরিষা ক্ষেতের মধ্যে গিয়ে শুয়ে পড়ছেন। এরকম অনেক কিছু হচ্ছে। কিসের কারণে? ভোটে জেতার কারণে। তাহলে আপনি আমি ভোটে দাঁড়াচ্ছি না, আমাদের জিততে হবে কিভাবে? এই স্কুল বাঁচাতে, প্রাইমারি এই রিক্সা চালক, মধ্য নিম্নবিত্ত ঘরের সন্তানদের বাঁচাতে, এই বেসরকারি স্কুলের বেসরকারীকরণের বিরুদ্ধে এই লড়াই করতে হবে। প্রত্যেক দিকে দিকে লড়াই করতে হবে। আমি ডাক দেব খুব দ্রুত, যদি বেঁচে থাকি অবশ্যই রাজপথে দেখা হবে। সরকার গঠন হওয়ার পর রাজপথে দেখা হবে, যদি বেঁচে থাকি। আবার একটা কথা বললাম, এই সময় এইসব লাইভ চলে না, কিন্তু এটা অনেক দুঃখেও, দুর্দশায়, অনেক কষ্টে। আজকে ম্যাক্সিমাম বাবা মা যারা কৃষক, যারা মাছ ধরেন বা যারা বিভিন্ন দোকানে কাজকর্ম করেন, তো তাদের দিকেও তাকানো যায় না। আপনি নিজে বাবা মায়ের দিকে তাকাতে পারেন? ভালো করে দেখুন তো, ভালো করে তাকাতে পারেন কিনা। এখন প্রত্যেকের মধ্যে যেন একটা রাগ ভাব চলে এসছে প্রত্যেকের, মানে একটু কোনো কথা বললে রেগে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এটা স্বাভাবিক, প্রত্যেকের মধ্যে এটা চলে এসছে আমাদের। তাই বাবা মাদের বলবো, একটু অপেক্ষা করুন। এই ছেলেরা, এই দামাল ছেলেরা, এরা কিন্তু এবারে শুধু ইন্টারভিউয়ের জন্য কিন্তু লড়াই নয়। আবারও বলছে, এই ইন্টারভিউ চালু করতে গেলেও কিন্তু আন্দোলন দরকার হবে। আমি আজকে মালদার আমাদের বন্ধুকে আমি বলছিলাম যে আমি আর আন্দোলনে যাব না। এর আগে আন্দোলন করেছি,
প্রত্যেককে পাশে, মানে অনেককে পাশে পাইনি যে আমি কার আন্দোলন করব না। তা সে একটাই কথা বললো, অন গড বলছি, যে বিদেশদা তুমি না গেলে কিন্তু এই প্রাইমারির আন্দোলনটা কিন্তু পুরো প্রাইমারির আন্দোলনের অবস্থা কী হবে সেই আমরা বুঝতে পারছি, সেই স্বতঃস্ফূর্ততা কিন্তু থাকবে না। আমি অনেক কষ্টের কথা বলছি, যারা এই ইন্টারভিউ আসার পর থেমে গেছিল তাদের জন্য অভিমান, তবুও আমি বলছি শেষ দেখে ছাড়ব। অনেক ক্যান্ডিডেট তারা বিয়ে থা করতে পারছে না, অনেক ক্যান্ডিডেট আছে আমার চোখে দেখা সামনে 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 থেকে, যে এইবারটা হয়ে গেলে করব, হয়ে গেলে করব। আমাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য আন্দোলন নয়, আমাদের আন্দোলন হবে এবার শূন্য পদের বিরুদ্ধে, এবার শূন্য পদের জন্য। আর এই 13,421 এই ভ্যাকান্সির বিরুদ্ধে আন্দোলন হবে। কে বললো ভ্যাকান্সি বাড়ানো যায় না? আপ টু ডেট ভ্যাকান্সি স্যাংশন পোস্ট করা যায়। বিভিন্ন রকম ধারা ধরিয়ে রাখা হয়েছে, ধারা মানে এটা হচ্ছে এত নম্বর ধারা আছে, এখানে আপনারা আন্দোলন করতে পারবেন না। কলকাতা রাস্তায় 10 জনের বেশি আপনারা ঐক্যবদ্ধ হতে পারবেন না, কিন্তু এখন মিটিং মিছিল হচ্ছে, কেউ পারমিশন নিয়ে করছে। যেই ভোটে দাঁড়ানো কেন প্রত্যেকের লক্ষ্য কিন্তু একটাই, প্রত্যেকের দাবি একটাই, মানুষের জন্য করব আমরা, মানুষের কল্যাণ সাধনের জন্য করব আমরা, মানুষের ঘরে ঘরে আমরা এই পরিষেবাগুলো পৌঁছে দেব আমরা। তাহলে কেন আমাদের আন্দোলন করতে পারমিশন নিতে হবে, কোর্টে ছুটতে হবে? এটা আপনারা প্রত্যেকেই বুঝবেন নিজের নিজের জায়গায়। আর প্রত্যেক কোচিং সেন্টারের স্যারদের বলবেন যে এবারে কিন্তু আমাদের সাথে আপনাদের যেতে হবে। আমরা যদি 2000 জন পড়ি, আজকে 2000 জন যদি আপনার কাছে পড়ি, তা আলটিমেট তো আপনি 1500 জনকে নিয়ে শিয়ালদায় বসে থাকবেন, আমরা চলে যাব। যদি বেশি সংখ্যক পথে নামতে পারি, এই ভ্যাকান্সি 40,000 আসবে, কথা দিলাম আমি। দাবি না মানা পর্যন্ত ওটা হবে না। আমাদের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমাদের সাথে। সেপ্টেম্বর 2025 নোটিফিকেশান, 18 সালের ডিএলএডরা, তারা যারা টেট পাস করেছিল, তারা এই সেপ্টেম্বর 2025-এ অ্যাপ্লিকেশান, তারা আনন্দ পেয়েছিল 18 সাল থেকে অপেক্ষার পর। আজকে সেটা ঝুলে গেল এবং পুরোটাই বাতিল করা হলো। আর পর্ষদ নতুন করে কিন্তু নোটিফিকেশান এখন দিতে পারবেন না। আবারও বলছি, যে জেলারই ইন্টারভিউ হোক না কেন পরবর্তীকালে, মানে সরকার গঠনের পর হবে, যে জেলারই হোক না কেন, শুধু ইন্টারভিউয়ের দোহাই দিয়ে রাজপথে আসবো না এই কথাটা কিন্তু বলবেন না। তাহলে কিন্তু সেই একই পর্যায়ে হাঁটবে, একই পর্যায়ে চলবে, একই পর্যায়ে আপনার খিদে থেকে যাবে, চাকরি পাবেন না। 13,421 কাদের হবে কাদের হবে না আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, কেউ নিজের জায়গায় নেই। যার 28 স্কোর সে ভাবছেন যে আমি দাঁড়াবো আর হয়ে যাবে। আপনি ইন্টারভিউ 2 পাচ্ছেন না, কে জানে? আপনি ইন্টারভিউ 2.5 পাবেন না, কে জানে? আপনি ইন্টারভিউ 1.5 পাবেন না, কে জানে? 28 স্কোরের ছেলে মেয়েদের বলছি, কেউ কি জানেন যে আপনি পাবেন 5 পাবেন কি 6 পাবেন? কিন্তু ভ্যাকান্সি থাকলে আপনি 1 পেয়েও চাকরি পাবেন। এর আগে 0 পেয়েও চাকরি হয়েছে, ভ্যাকান্সি ছিল। 2017 নিয়োগ, 17-14 সালের যে 2022-এর নিয়োগ, 2016 সালের নিয়োগ হয়েছে, কিন্তু অনেক মেধা কিন্তু এখনো পর্যন্ত 2022 স্টেটের মধ্যে আছে। অনেক মেধা, তাদের যোগ্যতা আছে, তাদের অনেক যোগ্যতা আছে। 2022-এর টেটে যারা, এই 2017 টেটে পাস করেছে যারা, তাদেরকে আমি কুর্নিশ জানাই, যথেষ্ট ভালো কঠিন কোশ্চেন, তার মধ্যে তারা পাস করেছে, চাকরি পেয়েছে। কিন্তু যারা 2014 টেট থেকে যারা এসে পেয়েছে, তাদের যে একাডেমি খুব ভালো নয় আমরা প্রত্যেকেই জানি। আমার কথাগুলো একটু পয়েন্ট করবেন, দেখবেন সব বুঝতে পারবেন। 2017 টেট পাস যারা যারা চাকরি পেয়েছে, সত্যি তাদের মেধা আছে, তারা পাওয়ার যোগ্যতা রাখে। প্রত্যেকেই যোগ্যতার ভিত্তিতে পেয়েছে, কারোর যোগ্যতা আছে নেই এই প্রশ্নটা করছি না, কিন্তু 2017 টেট পাস করাটা কিন্তু খুব চাপের ছিল। কিন্তু 2017 টেট পাসটা খুব চাপের ছিল, ভুল হচ্ছে আমার। 2017 টেট পাস করাটা চাপের ছিল। যারা টেট পাস করে চাকরি পেয়েছে তাদেরকে কুর্নিশ, তারা যথাযোগ্য সম্মান পেয়েছে।
আর 2014 সালের টেট, এটা আমরা প্রত্যেকেই জানি যে যারা একটু বুদ্ধি খাটিয়ে একসাথে যৌথভাবে ব্যাংক থেকে ফর্ম তুলে যারা বসে এক জায়গায় বসে অনেকে পাস করেছে, আমি বলছি না, তারা 2016 নিয়োগ চেষ্টা করেছে, অনেকের হয়নি। 2016 পর করোনার সময় 2019-20 নাগাদ সেখানে 16,500, সেখানে কিছু নিয়োগ হয়েছে, বিএড ঢুকেছে। আবার তারা 2022-এ সুযোগ পেয়েছে, মানে 3বার একটা টেট থেকে 3বার সুযোগ পেয়েছে। তারা কিন্তু অনেক কম একাডেমিকে কিন্তু বেরিয়ে গেছে, যোগ্যতা নেই বলবো না, কিন্তু অনেক কম একাডেমিকে কিন্তু যারা চাকরি পেয়েছে, কারণ ভ্যাকান্সি আছে, ক্যান্ডিডেট নেই। কিন্তু এটাও ঠিক, 2022-এর টেটে কিন্তু অনেক মেধা আছে। আমার কথাগুলো কেউ অন্য প্রাসঙ্গিক অন্যভাবে নেবেন না। অনেক ক্যান্ডিডেট আছে যারা 2017 সালে টেটে হয়তো 1 নম্বরের জন্য পাশ করতে পারেনি, কিন্তু তার পড়াশুনোর লেভেল হাই, আমাদের সাথেই আছে। অনেক মেধা আছে, অনেক মেধা, শুধু সময়ের জন্য তারা বসে আছে। চাকরি মানে প্রাইমারি শিক্ষক হওয়ার তাদের যোগ্যতা আছে, তারা হয়তো প্রত্যেক বছর নিয়োগ হলে তারা হয়তো বেরিয়ে যেত। আবারও বলছি, 2017 এই 2022 সালের টেট, 17 টেটে যারা পাশ করেছে যথেষ্ট তারা মেধা সম্পন্ন। আর 2022-এর টেটেও কিন্তু অনেক মেধা আছে, যারা ম্যাক্সিমাম আছে, যারা হচ্ছে শুধুমাত্র সুযোগের অভাবে তারা বাড়িতে বসে আছে। আর যারা অনেকে 22-এর কোশ্চেনে অনেক সোজা এসছে, এটা ঠিক বলেন, কিন্তু 22-এর টেটের কোশ্চেন যদি খুবই সোজা হতো তাহলে প্রত্যেকেই পাশ করতো। কতজন পাশ করেছে বলুন তো? টোটালের উপরে আপনারা পার্সেন্ট করে দেখুন। শুধু সময় খারাপ আর নিয়োগ হয়নি বলে অনেক মেধা কিন্তু তাদের কিন্তু বাড়িতে বসে রয়েছে, এটা কথা। কিন্তু এটা একজন বাপ্পা মৃধা আমাদের ভাই, সে বলছে আমি কেরল যাচ্ছি রাজমিস্ত্রি হেল্পারের কাজে। কি করবে? সংসার চালাবে তো। 1 মাস তো হচ্ছে না, ভেবে নিয়েছে 1-1.5 মাস হচ্ছে না, কেরলে যাচ্ছে সংসার চালানোর জন্য। না, একজন বলছেন অনন্যা পাত্র, 2014 টেটের এইসব সাদা খাতা ভর্তি খাতা বলবো না, কিন্তু আমরা প্রত্যেকেই জানি তারা অনেকবার সুযোগ পেয়েছে। যার ফলে দেখুন, সুযোগ পেলে কি হয়, এবার হলো না সামনের বার হলো, সামনের বার মিস্টেক হলো, পরের বার হলো। কিন্তু এই 2017 যারা পরীক্ষা দিয়েছিল টেট পাস করতে পারেনি যারা, কিন্তু 22-এ গিয়ে ভালো নাম্বার পেয়ে পাস করেছে, তারা কিন্তু অনেক মেধা সম্পন্ন ক্যান্ডিডেট কিন্তু বসে আছেন। তারা হয়তো নিয়োগ হলে প্রত্যেক বছর তারা হয়তো চাকরি পেয়ে যেতেন। ঠিক আছে, তো 13,421 ভ্যাকান্সি, এই ভ্যাকান্সি যদি থাকে, অনেক মেধা সম্পূর্ণ ক্যান্ডিডেট বাদ যাবে, এটা কথা, লিখে রাখুন। আমি বলছি, যদি এই ভ্যাকান্সি থাকে অনেক মেধা বাদ যাবে, অনেক মেধা হারিয়ে যাবে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। তাই অন্তত 50,000 ভ্যাকান্সির দাবি কিন্তু থাকবে আমাদের। এখন একটাই দাবি, আর যারা ইন্টারভিউ হয়ে গেছেন ভাবছেন আমার ভালো হয়নি, ভালো হয়েছে, আমার হয়ে যাবে, এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি 10টা কোশ্চেন ধরলো, 8টা পারলেন, 2টো পারলেন না, আপনার ইন্টারভিউ মোটামুটি হয়েছে আপনি ভাবছেন। আপনার 10টা কোশ্চেন ধরলো, 10টাই পারলেন, ডেমনস্ট্রেশন কেমন একটা হয়ে গেল, আপনি বললেন হয়ে যাবে, আমার ভালো পেয়ে যাব। অনেকে ভাবলেন 10টা কোশ্চেন 10টাই পারলাম, আমি ডেমনস্ট্রেশন তো ঠিকঠাক দিলাম, আমি হয়তো 10-এ 10 পাবো, কিন্তু অত সোজা নয়, ভ্যাকান্সি কম। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ভ্যাকান্সি বৃদ্ধির আন্দোলন, ইন্টারভিউয়ের জন্য কিন্তু আন্দোলন নয়, ভ্যাকান্সি বৃদ্ধির জন্য আন্দোলন, ভ্যাকান্সি বৃদ্ধির জন্য কর্মসূচি, প্রত্যেককে আসতে হবে, আমি ডাকবো। এই অসময়ে কিন্তু কেউ পাশে নেই, কেউ পাশে থাকে না, প্রত্যেকের নিজের লড়াই, এটা প্রত্যেকের স্বপ্ন পূরণের লড়াই, প্রত্যেকের স্কুল বাঁচানোর লড়াই, প্রত্যেকের ভবিষ্যতের লড়াই। থেমে যাবেন না, আমি এইটুকু বলবো, আর বেশি কথা বলাবো না। অনেক মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছি, কিন্তু এটাও আমি মনে মনে ভেবেই নিয়েছি যে ন্যায্য অধিকারের লড়াইটা করতে হবে। আপনারা দিকে দিকে দেখুন, যারা ক্যান্ডিডেট দাঁড়িয়েছে ভোটে, তারা কিভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা পারবো না কেন?
তাই বলে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন। যারা মানসিকভাবে ভেঙে পড়েছেন, প্রত্যেকেই ভেঙে পড়ার কথা, একটু স্ট্রং হন। ভ্যাকান্সি বৃদ্ধির আন্দোলন করতে হবে, বাড়িতে জানান, কোচিং সেন্টারের স্যারদের বলুন, প্রত্যেক স্যার আসুক, শিয়ালদায় বসে থাকবেন ক্যান্ডিডেট নিয়ে, ওখান থেকে আমরা বেরিয়ে পড়ব। ওখান থেকেই আমাদের ন্যায্য অধিকারের দাবিতে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে। আজকে পুলিশ প্রোটেকশন বললে কথা শেষ হবে না, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আজকে পুলিশ, আইপিএস, আইসি, এসিপি থেকে শুরু করে এসবি, আইবি, বিভিন্ন ডিপার্টমেন্ট, আমরা কিন্তু তাদের কথা আমরা কিন্তু মেনেছি, তাদের কথা যে এবার আন্দোলন করো না, আমরা আন্দোলন করিনি। কিন্তু প্রত্যেকেই দিকে দিকে এই অফিসাররা সবাই দেখছেন কাগজে, আজকে কাগজে বেরিয়েছে যে প্রাইমারি অসন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ বন্ধ, অসন্ত চাকরি প্রার্থীরা এই সময় দিয়েছে, আজকাল দিয়েছে, আনন্দবাজার দিয়েছে, আরও কিছু কিছু পেপার দিয়েছে। তো সব পুলিশ অফিসাররা কিন্তু দেখছেন ওটা, যে এরা এত আন্দোলন করলো, এদের কপালটা এটা হলো। প্রত্যেকেই চেনেন যে এত আন্দোলন করলো, এত কর্মসূচি করলো, এত কোর্ট কেস, এত এই কেস, যাতে কম্পিটিশান যাতে না বাড়ে, এদের তো ঝুলিয়ে দিল। প্রত্যেকেই কিন্তু নিজের নিজের জায়গা থেকে কিন্তু ওরা ফিল করতে পারছেন, কাজের মধ্যেও সবাই তো কাগজ পড়েন, দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা বলবো, এটা ন্যায্য অধিকারের দাবি, কেউ ভয় পাবেন না। আমরা যদি প্রত্যেকেই যদি একসাথে সংঘবদ্ধভাবে লড়াইটা দিতে পারি, তাহলে কিন্তু ভ্যাকান্সি বৃদ্ধি হবে, মানে হবেই। আর এটা ভ্যাকান্সি বৃদ্ধি করিয়েই ছাড়বে, তারপর চাকরি হোক না হোক সেটা পরে দেখা যাবে। কিন্তু এই আন্দোলন, এই কর্মসূচি, এই ঐতিহাসিক পদক্ষেপ মানুষের মনে মনে থাকবে। এটুকু বলে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেককেই ভালো থাকতে হবে। আগামী দিনের ঐক্যবদ্ধতা করতে, আগামী দিনে ঐক্যবদ্ধ হতে, আগামী দিনে সংঘবদ্ধ হতে ন্যায্য অধিকারের দাবিতে। আর কোনো কারণে আমি তো ভেবেই নিয়েছি হয়তো ফট করে ইন্টারভিউ দিয়ে দেওয়া হবে, যাতে আপনারা পথে না আসতে পারেন। এই জায়গায় কিন্তু আপনারা আর ঢুকবেন না। যারা ইন্টারভিউ হয়ে গেছেন মানে তারাও ভাববেন না যে আমার হয়ে গেছে। এখন কোনো কিছুই হয়নি, এখন ইন্টারভিউ সেইভাবে শুরুই হয়নি। আমি বলছি, ইন্টারভিউ সেইভাবে শুরুই হয়নি। কয়েকটা নামমাত্র জেলা, কয়েক হাজার ক্যান্ডিডেট মাত্র ইন্টারভিউ দিয়েছেন। আজকে আমার একটাই বলতে ইচ্ছে হয়, দেখুন আমরা এই প্রাইমারি পর্ষদ বলুন, বিকাশ ভবন বলুন, শিক্ষা দপ্তর, এসি রুম, চারিদিকে বিভিন্ন মানে হাইফাই ব্যাপার, ভিআইপি ব্যাপার, সিকিউরিটি গার্ড, পুলিশ ভর্তি সব গেটে। এগুলো কিসের কারণে? কিসের কারণে এগুলো? রেজাল্ট পাবলিশ করে যে বক্তৃতা দেওয়া হলো যে বছরে দুবার নিয়োগ, ন্যূনতম দুবার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না, কিসের কারণে আপনি বললেন? সেই অপেক্ষায় তো আমাদের 3 বছর জীবন থেকে চলে গেল। এখনও সহ্য করছি, করে যাচ্ছি। চোখে চোখ রেখে কথা হবে, চোখে চোখ রেখে কথা হবে। একবার আন্দোলন হয়েছিল, আমরা 23টা জেলার ক্যান্ডিডেটরা গেছিলাম, প্রাইমারি শিক্ষা পর্ষদের যে সেক্রেটারি মানে সভাপতির গাড়ির সামনে সবাই চলে গিয়েছিল, গাড়ি আটকে দিয়েছিল। ন্যায্য অধিকারের দাবিতে সেই আন্দোলনটাই কিন্তু এবার হবে। নতুন সরকার গঠন হোক, সে যে দলই হোক না কেন, আমাদের অধিকার থেকে কিন্তু ফিরে আসছি না। আমরা কোনো রাজনৈতিক ছত্রছায়ায় নেই, কোনো রাজনৈতিক নেতারাও আমাদেরকে চালনা করে না। আমরা সাধারণ চাকরি প্রার্থী, আমাদের কাছে কোনো রং নেই। আর রাজনৈতিক বিশ্বাসটা সবার নিজের। কিন্তু আমাদের কাছে, চাকরি প্রার্থীদের কাছে, প্রাইমারি চাকরি প্রার্থী একটাই দাবি, আমাদের নিয়োগ চাই। আমাদের নিয়ে খেলা হলো, আমাদের নিয়োগ চাই। এই নিয়োগ 6 মাসে, আজকে 6 মাস 6 month 7 days। আজকে প্রায় নোটিফিকেশান এসছে 6 মাস 7 দিনের মতো হয়েছে। আজকে
ওদিকে 5 দিন আর এদিকে 2 দিন, আজকে 7 দিন, আর এদিকে 6 মাস হয়েছে। একটা ইন্টারভিউ চালিয়ে দেওয়া যেত না? 2-4টে কোশ্চেন ধরে আপনারা পছন্দ মতো ডেমনস্ট্রেশন দিন। নাম্বার তো এক্সপার্টরা দেবেন, তারা ভালো মন্দ বিচার করে দেবেন। বা একটা করে ডেমনস্ট্রেশন দিতে বলা হলো, আপনি এই বিষয়ে ডেমনস্ট্রেশন দিয়ে দেখান। 2-4টে কোশ্চেন কোথা থেকে এসছেন ইন্ট্রোডাকশন করে। এক্সপার্টরা তো 2-4টে কোশ্চেন করলেই বুঝে যাবেন সে কেমন আছে, সে কেমন তৈরি একটা শিক্ষক হিসেবে, শিক্ষিকা হিসেবে। আর সেটা 19 মিনিট ধরে হচ্ছে এক ক্যান্ডিডেটকে কাঁদতে কাঁদতে হাওয়াও করে কান্নাকাটি করতে করতে বাইরে বেরিয়েছে যে বিদেশদা আবার এইরকম হয়েছে। এমন ধরেছে সবাই মিলে, আমি সহ্য করতে পারিনি। হাওয়াও করে ওই প্রাইমারি পর্ষদ, ওই আনন্দলোক হসপিটালের পাশে মাথা নিচে করে হাও করে কাঁদছে একটা বয়স্ক মানুষ, 40 বছরের গায়ে বয়স, যে আমার হবে না, যেভাবে আমাকে কোশ্চেন ধরা হয়েছে। বলো এইরকম, এর আগেও তো ইন্টারভিউ দিয়েছি, আমার তো এমন কোশ্চেন ধরা হয়নি। কাঁদছে রীতিমতো। একটাই কথা, ভ্যাকান্সি বৃদ্ধি চাই, ভ্যাকান্সি বৃদ্ধি চাই। সবগুলোই পর্ষদ বলুন, বিকাশ ভবন বলুন, সমস্ত দপ্তরই চলে কিন্তু আমাদের ট্যাক্সের পয়সায়। কিন্তু যে এসি গাড়িতে সেক্রেটারি থেকে শুরু করে, পর্ষদ সভাপতি থেকে শুরু করে, মানে আপনার ডেপুটি সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক, বিভিন্ন ক্লার্ক, আমাদের পয়সায় কিন্তু সব কিছু চলছে। তাহলে আমরা পাবো না কেন? আমরা কি শুধুমাত্র চাকরি পেয়ে কি ঘরে বসে থাকবো? প্রাইমারি স্কুলগুলো হাল ফিরবে, রিক্সা চালক মধ্য নিম্নবিত্ত ঘরের সন্তানরা পড়বে আর বেসরকারি স্কুলে যাবে না। সেই কাঠামোটা উন্নত করে, সেই প্রত্যেকটা স্কুলে, প্রাইমারি স্কুলে একটা করে কম্পিউটার দিয়ে ইংলিশ ভার্সানে যদি আমরা পড়ানো শুরু করি, তাহলে কেউ বেসরকারি স্কুলে যাবে না। কারণ টেট পাস, ডিএলএড যারা দীর্ঘদিন পর চাকরি পাবে, তারা আজ যাই হোক কোনোদিন ফাঁকি দেবে না। তারা কিন্তু পড়াবে এবং স্কুল পাড়ায় পাড়ায় গিয়ে ক্যান্ডিডেট জড়ো করে নিয়ে আসবে। আর উপরতলা থেকে সেরকম চাপ দেওয়া হোক পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে, যে প্রাইমারি আপনারা মাস্টাররা মাইনে পাচ্ছেন, আপনারা কাজ করুন, প্রাইমারি স্কুল গড়ে উঠুক বেসরকারির মতো, বড় বড় স্কুল, প্রাইমারি স্কুলের মতো, মানে বেসরকারি স্কুলের মতো যেরকম পড়ানো হয়, আমরাও সেই মডেল স্কুল তৈরি করব। এগুলো নিয়োগ হলে সম্ভব, সেই নিয়োগই তো হচ্ছে না। সেই নিয়োগই তো হচ্ছে না। নিয়োগ দিলে 50,000 দিলে কি হবে? প্রত্যেকটা জেলায় জেলায় যে স্কুলগুলো বন্ধ হয়ে পড়ে আছে বা পড়ে যাচ্ছে, সেই সব স্কুলে সব মানে এই টেট পাস ডিএলএডরা ঢুকলো, আমরা ঢুকে গেলাম। সেখানে কি করব? ক্যান্ডিডেট নেই, পাড়ায় পাড়ায় যাই, বলি দেখুন আমরা এই ব্যাপার, ক্যান্ডিডেট আপনারা ভর্তি করুন, একবার দিয়ে দেখুন সন্তানকে, টাকা লাগবে না, ফ্রি সব কিছু, মিড ডে মিল থেকে শুরু করে। আর এখন তো সব মডেল স্কুল তৈরি হচ্ছে প্রত্যেকটা জায়গায়, কিচেন গার্ডেন আছে, ওখানে সবজি হবে, সেই সবজি রান্না করে বাচ্চাদের খাওয়ানো হবে। বেসরকারি স্কুলে আপনি পাবেন মাসের শেষে এত এত টাকা দিতে হবে। এই জায়গাটা কিন্তু তৈরি করতে পারি। শিক্ষা ব্যবস্থাটাকে আরো জোর দিয়ে একটু শক্ত করে ধরতে হবে। এলিমেন্টারি এডুকেশনটা আরো শক্ত করে ধরতে হবে, যেটা উন্নত দেশগুলো করে। এই প্রাথমিক শিক্ষা, এটা হচ্ছে বড় শিক্ষা। এই শিক্ষা থেকেই তৈরি হয় অন্যান্য পেশার যারা যাচ্ছে, এই শিক্ষা থেকে তাদের তৈরি হয়। এই প্রাথমিক শিক্ষা প্রত্যেকেই পড়ে এই প্রাইমারি স্কুলে। এখান থেকে একটা আগামী দিনের ভবিষ্যৎ এখান থেকে তৈরি হয়। সেই জায়গায় যদি কোনো কারণে ঘাটতি থাকে, তাহলে সামনের দিনে কি হবে বলুন? এইটা আপনারা প্রত্যেকে মনে গেঁথে নিন। 50,000 ভ্যাকান্সি দাবি ছিল, থাকবে। আমরা কিন্তু যে কোনো কিছু কিন্তু পরিবর্তন করে দিতে পারি, যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের দাবি আদায় করে নিতে পারি, যদি আমরা সংঘবদ্ধ থাকি। প্রত্যেকে ভালো থাকবেন। আর কথা অনেকক্ষণ লাইভ হলো, দীর্ঘক্ষণ হয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। শুভরাত্রি।